প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে চায়। ভারত বুঝতে পেরেছে তারা বোধহয় এই যুদ্ধে বেশি কিছু করতে পারবে না, কারণ তারা যেমনটি মনে করেছিল তেমনটি হচ্ছে না। গত 22 তারিখে যে সময়ে পেহেলগামে সন্ত্রাসী হামলা করে এবং প্রায় 26 জন মানুষের জীবন নাশ করে, সেই সময়ে ভারত বলেছিল যে এটা পাকিস্তানের কাজ। পাকিস্তানকেই তারা দোষারোপ করেছে, কিন্তু পাকিস্তান বলেছে তারা কোনো অবস্থাতেই এরকম ঘৃণ্য কাজের সাথে তারা যুক্ত নয়। এবং পাকিস্তান আরো বলেছিল তারা যেন আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে তারা সিদ্ধান্ত টানে। কিন্তু ভারত এটাতে গা করেনি। ভারতের রাজনৈতিক, কূটনৈতিক, সাধারণ জনগণ তারা যাতে পাকিস্তানের উপর হামলা করে এবং এর প্রতিশোধ নেয়, সেই রকম একটি বার্তাই তারা দিয়েছিল। যার কারণে ভারত সেটা মেনে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 থেকে 36 ঘন্টার মধ্যে তারা ভারতের প্রতিরক্ষা বাহিনীর কাছে তারা এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল। ফলে ভারতের প্রতিরক্ষা বাহিনী গত 6 তারিখে তারা হামলা চালিয়েছে, 9টি জায়গায় হামলা চালিয়েছে, 6টি শহরে মসজিদ ভেঙেছে, 25-30 জন মানুষ হত্যা করেছে। সাথে সাথে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে এবং তারা 3টি বিমান ধ্বংস করেছে, রাফাল বিমান, যেটা ফ্রান্সের তৈরি এবং পৃথিবীর সর্বোৎকৃষ্ট সমস্ত ধরনের কি দিয়ে, মানে আধুনিক প্রযুক্তি দিয়ে এটা করা। কিন্তু সেটা সরাসরি ভূপাতিত করেছে, 2টা MiG-29 ভূপাতিত করেছে। তারা ইচ্ছা করলে আরো করতে পারত, কিন্তু তারা আরো বেশি যুদ্ধ চায় না বলে তারাও ছাড় দিয়েছে। তাদের পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এরকমই বলেছে। ফলে ভারত যখন বেকায়দায়, তারপরেও সীমান্ত পার্শ্বে 36 ছাউনি যেগুলো, সেগুলো ধ্বংস করেছে, একটি ড্রোন ধ্বংস করেছে। ফলে এখন প্রয়োজন হয়েছে বিরতির, যুদ্ধবিরতি বা যুদ্ধ না করা। এছাড়াও উন্নত বিশ্বের রাষ্ট্রনায়করাও এই যুদ্ধের পক্ষে নয়। ভারতের বন্ধু ডোনাল্ড ট্রাম্প, সে এই যুদ্ধকে একটি অস্বস্তিকর যুদ্ধ বলে উল্লেখ করেছে। ফলে কোনো অবস্থাতেই এই যুদ্ধ আর এগোতে পারে না। এখন আলোচনায় বসা ছাড়া উপায় নেই। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা NSA সরাসরি যোগাযোগ করেছেন। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের NSA লেফটেন্যান্ট জেনারেল ও ISI প্রধান আসিম ভারতের অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, হ্যাঁ, পাকিস্তান ও ভারতের NSAরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি। কিছু জানানো সম্ভব নয়, কারণ যুদ্ধ অবস্থা থেকে যখন আলোচনায় বসে তখন নানান ধরনের শর্ত থাকে। কার কিরকম ক্ষতি হয়েছে, কি পরিমাণের সময় নষ্ট হয়েছে, বা দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এগুলো নানান ধরনের কম্পেনসেশন থাকে। কেউ কেউ দাবি করে বসে, যেমন আমরা এখনো পাকিস্তানকে বা ভারতকে বলে এসেছি যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তো সেরকম অনেক কিছু থাকে, সেই জন্য সরাসরি বা সাথে সাথে এগুলো বিস্তারিত কিছু জানানো যায় না। সূত্রগুলো জানিয়েছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী NSA মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের NSA এর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে।
তার মানে দুই গ্রুপের সাথে আলাদা করে কথা বলেছে যাতে করে ঘটনা প্রশমিত করা যায়। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত ও কৌশলগতভাবে জবাব দিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক 4.5 জেনারেশনের ফ্রেঞ্চ তৈরি রাফালে যুদ্ধবিমান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান চাইলে 10টি ভারতীয় জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষতির কথা উল্লেখ করা হয়নি। এমনকি দ্য হিন্দু প্রথমে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর দিলেও পরে তা সরিয়ে ফেলে। এক মার্কিন বিশ্লেষক সিএনএনকে বলেন, যদি রাফালে যুদ্ধবিমান গুলি করে নামানো হয়ে থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংঘর্ষ ছিল এক অর্থে চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক সরাসরি পরীক্ষামূলক লড়াই। পাকিস্তান সম্প্রতি চীনের J-10C যুদ্ধবিমান যুক্ত হয়েছে, যা ভারতের রাফালে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি ছিল প্রথমবারের মতো কোনো রাফালে যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়া। প্রিয় দর্শক, ফ্রান্সের এই রাফালে যুদ্ধবিমান সারা পৃথিবীব্যাপী মার্কেটিং চলছিল। এই যুদ্ধবিমান অপ্রতিদ্বন্দ্বী, ফলে রাফালে যুদ্ধবিমানের দাম অনেক বেশি, প্রায় $1 বিলিয়ন। তাহলে সেটা ভারত কিনে রেখেছে, মানে ভারত সামরিক অর্থে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আর পাকিস্তান রেখেছে যেটা ভূপাতিত করা যায় এরকম অস্ত্র কিনে রেখেছিল চীন থেকে। সেই ধরনের রাফালে যখন তারা ভূপাতিত করতে পেরেছে, মানে তার বাজার নষ্ট হয়ে গেল। ভারত যদিও সেটা প্রথমে সংবাদ মাধ্যমে এনেছিল, কিন্তু পরবর্তীতে আবার সেটা মুছে দিয়েছে। কারণ কি? কারণ তখনও তাদের যে মিটিং বা সংযোগ কি করলে কি হয় সেটা তারা তখনও সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে সংবাদ প্রচার করার সাথে সাথেই তারা সেটা মিশে দিয়েছে। কিন্তু এই যারা বিমান তৈরি প্রতিষ্ঠান তারা স্বীকার করেছে। ফলে ভারত এখানে শক্তিতে কিছু ডাউন সাইজ হয়েছে এবং ফ্রান্স বা পশ্চিমা বিশ্বের সাথে এশিয়া মহাদেশের যে অস্ত্রের তফাৎ বা অস্ত্রের মধ্যে যে প্রতিযোগিতা, সেখানে চীন অনেকটা এগিয়ে থাকলো বলে এই যুদ্ধেই সেটা প্রমাণ হয়েছে। মার্কিন বিশ্লেষকের ভাষায় এটি বড় ধরনের অগ্রগতি এবং প্রমাণ করে চীনের প্রযুক্তি এখনো বিশ্বমানের। 2019 সালের বালাকোট হামলার সময় পাকিস্তান বিস্মিত হয়েছিল, তখন প্রতিক্রিয়া জানাতে 1 দিন সময় নিয়েছিল, কিন্তু এবার পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও সুসংগঠিত। সরকার ও সেনাবাহিনীর মধ্যে আগে থেকে সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি ভারত আঘাত হানে তবে প্রতিশোধ হবে কুইড প্রো কো প্লাস নীতিতে, অর্থাৎ সমান তালে নয় বরং অতিরিক্তভাবে। ওরা যেভাবে হামলা করবে তার চেয়ে ডাবল। এইভাবে তারা আগে থেকেই সেটা এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্লেষকেরা বলেছেন, ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানের রাফালে ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, এই হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধের বর্তমান এবং বাস্তব অবস্থা। দর্শক, এরপরে আরো এর যে আপডেট আসবে আমি সেটা আপনাদেরকে দ্রুতই জানাবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।